নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, খুব চেনা মুখ, আমাদের সকলেরই খুব প্রিয়। আশা করি আপনারা সবাই চিনতে পেরেছেন আমি যখন নামটা বলবো, ডক্টর সম্বুদ্ধ ধর। নমস্কার স্যার, আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুদের আমি আরও একটা কথা জানিয়ে রাখি আমার অনুষ্ঠান শুরু করার আগে। আমাদের উপত্যকায় যে নিউরো রোগ নিয়ে যে চিকিৎসাটা, সেটা কিন্তু আগে আমরা সেটা থেকে কিন্তু বঞ্চিত ছিলাম। তো সেই চিকিৎসা কিন্তু উনার মাধ্যমেই আমরা পেয়েছি এবং উনার মাধ্যমে কিন্তু এই রোগের চিকিৎসাটা কিন্তু আমাদের উপত্যকায় শুরু হয়েছিল। তো সব কিছু নিয়ে এবং নিউরো বিষয়ে অনেক কিছু নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি করব এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। তো সময় নষ্ট না করে আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। প্রথম আমি একটু জেনে নেব যে আপনার পড়াশোনা। স্কুলিং হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, কলকাতায়। আচ্ছা। তারপরে MBBS MS আমি করি জিপমার পন্ডিচেরিতে, আর MCH নিউরোসার্জারি করি BHU বেনারসে। আচ্ছা তারপরে এখানে আসি। তা পড়াশোনা আমার নর্থ ইস্টেই নয়, পড়াশোনা আমার বাইরেই ছিল। আচ্ছা 9 বছর বয়স থেকেই বাইরে ছিলাম। আচ্ছা আচ্ছা স্যার, নিউরো সার্জন হিসাবে আপনি আমাদের এত অঞ্চলে শিলচরে মেডিকেল কলেজে প্রথম এসছেন। এসে আপনার মাধ্যমে কিন্তু সেই চিকিৎসাটা শুরু হয়েছিল, সেটা আমরা সবাই জানি। তো প্রথম শিলচরে এসে আপনার কেমন লাগছিল, সেই ট্রিটমেন্টটা আপনি আমাদের সবাইকে দেবেন। না, অনেক আন্তরিকতা পেয়েছি এখানে এসে, এবং ট্রিটমেন্ট করতে প্রথম দিকে ব্যারিয়ার ছিল ব্যবস্থা করা, একদম মানে মানুষের মধ্যে বিশ্বাস জাগানো, একদম আর একা এটাকে ম্যানেজ করা। মানে অনেক পেশেন্ট ছিল বা অনেক ইমার্জেন্সি হতো, যেহেতু নিউরোসার্জারি একটা রিস্কি ডিপার্টমেন্ট। খুব রিস্কি। এখানে মেইন ট্রিটমেন্ট হয় অ্যাক্সিডেন্ট বা স্ট্রোক, এই দুটোতেই মর্টালিটি অনেক বেশি। মানে ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে না হলে বা দেরি হলে প্রচুর পেশেন্ট মারা যায়। তো যেহেতু একটা সময়ের প্রবলেম থাকতো, দিনে 24 ঘন্টা, তার মধ্যে এতগুলো ইমার্জেন্সি ম্যানেজ করা, সময় মতো ম্যানেজ করা, আবার তার মধ্যে পেশেন্টকে বাঁচিয়ে নেওয়া, ওই জিনিসটা সবচেয়ে বেশি টাফ হয়েছে। কিন্তু অনেক কোঅপারেশন পেয়েছি মেডিকেল কলেজের কর্তৃপক্ষ থেকে, তখন যে প্রিন্সিপাল ছিলেন বা যারা ছিলেন ওদের তরফ থেকে খুব কোঅপারেশন পেয়েছি, আর পেশেন্টের প্রতি থেকেও কোঅপারেশন পেয়েছি। ফলে এটা আমি হয়তো আমার ক্ষমতার বেশি থেকেও সময় দিয়ে কাজ করতে পেরেছি, সেই কোঅপারেশন পাওয়ার কারণে করতে পেরেছি। আচ্ছা, তো যেদিন আপনি কত সালে মেডিকেল শিলচরে এসেছিলেন, আজকের দিনে আপনার কত বছর হলো? আমি এসেছিলাম 2021 অক্টোবরে। আচ্ছা, তো এই পুজোর সময় আমার 3 বছর হয়ে যাবে। 3 বছর কমপ্লিট হবে। তো 3 বছরে আপনার একটা নিশ্চয়ই আইডিয়া থাকবে আপনি কতগুলো অপারেশন করেছেন। আমরা মানে 3 বছর তো হয়নি, এখন তো আগস্ট শুরু হবে, আর অক্টোবরে 3 বছর হবে। তো মোটামুটি 2.5 বছর ধরে নিই। 2.5 বছরে প্রায় 350টা অপারেশন হয়েছে মেডিকেল কলেজে। আর ভর্তি পেশেন্ট আমরা ভর্তি করে ট্রিটমেন্ট যেগুলো করি, এগুলো অপারেশন লাগেনি, মানে ওষুধের মাধ্যমে ঠিক করা গেছে, এরকম হবে প্রায় অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 4,000 থেকে 5,000 হবে। আর ওপিডি পেশেন্ট মোটামুটি আমরা 16,000 17,000 মতো দেখেছি এই লাস্ট 2.5 বছরে। তো মানুষের মধ্যে একটা মানুষ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা না, আদৌ পেয়েছেন? অনেক পেয়েছি, শুধু বরাক ভ্যালি না, পার্শ্ববর্তী স্টেটগুলো থেকেও পেশেন্ট আসে, যেমন ধরুন ত্রিপুরা, মিজোরাম, তারপরে ইভেন বাংলাদেশ থেকেও অনেক পেশেন্ট আসে মেডিকেল কলেজে। আর পেশেন্ট অনেক স্যাটিসফাইড থাকে। আর যেহেতু মেডিকেল কলেজে আমরা অনেক সহজে এবং সস্তা ট্রিটমেন্ট করতে পারি, তো অনেক স্যাটিসফ্যাকশন দেওয়া যায় আর কি পেশেন্টকে। আচ্ছা, আর আপনি এমনি মেডিকেল কলেজে আউটডোরে কতদিন থাকেন? আউটডোর হচ্ছে আমার মঙ্গলবার আর শুক্রবার। মঙ্গলবার আর শুক্রবার। আচ্ছা, মঙ্গলবার আর শুক্রবারই আউটডোর থাকে। আর ওটি আমরা করি সোমবার বৃহস্পতিবার, আর বাকি দিন আমার রাউন্ড থাকে। তো এখন আরেকজন নিউরোসার্জন জয়েন করেছেন, উনিও ওপিডি করেন। তো আমার ওপিডি হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা স্যারের কাছ থেকে কিন্তু শুনতে পেয়ে বুঝতে পেরেছেন যে স্যার কি বারে ওপিডিতে থাকেন, এবং যদি আপনারা স্যারকে দেখাতে চান, কোনো সমস্যায় আক্রান্ত হয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা ওই টাইমে ওই সময়ে কিন্তু চলে যাবেন শিলচর মেডিকেল কলেজে। স্যার কিন্তু আমাদের জন্য সব সময় অ্যাভেলেবেল আছেন। আচ্ছা স্যার, এই কথাটা অনেকেরই একটা প্রশ্ন, আর এটা আমরাও জেনে থাকি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেকটা রোগ থেকে কিন্তু নিউরো বিষয়, যেটা নিউরো সার্জারি বলুন, নিউরো
সব কিছু এটা একটা খুব রিস্কি। তো সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন, সেটা কিভাবে আপনি ম্যানেজ করেন? মেডিকেল ফিল্ডের মধ্যে যত ডিপার্টমেন্ট আছে আছে। তার মধ্যে আমি মনে করি সবচেয়ে রিস্কি ডিপার্টমেন্ট হচ্ছে, মানে রিস্কি মানে পেশেন্টের জীবনের জন্য রিস্কি, একদম। যার ট্রিটমেন্ট খুব ঝুঁকি সম্পন্ন, এটা হচ্ছে গিয়ে নিউরোসার্জারি। আর একটা হচ্ছে গিয়ে কার্ডিও সার্জারি, মানে কার্ডিয়াক সার্জারি যেটা হয়, হ্যাঁ, হ্যাঁ, ওটা আর কার্ডিওলজি। তো নিউরোসার্জারি আর কার্ডিওলজির মধ্যে ডিফারেন্সটা কি? নিউরোসার্জারি হচ্ছে গিয়ে পেশেন্ট হঠাৎ করে মারা যায় কার্ডিয়াকে, হঠাৎ করে পেশেন্ট হার্ট অ্যাটাক হলো মরে গেল। কিন্তু নিউরোসার্জারিতে হয় কি, যে অ্যাক্সিডেন্টটা হয় সেটা হঠাৎ করে হয়। ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো, পেশেন্ট হঠাৎ করে কোমাতে চলে গেল, কোমাতেই আসলো, তো সেই পেশেন্টকে ঘুরিয়ে আনা ঠিক করা খুব টাফ থাকে, এবং আস্তে 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 পেশেন্ট খারাপ হয়। স্ট্রোকের মধ্যে যেমন স্ট্রোক হলো, পেশেন্ট পুরো আনকনসিয়াস হয়ে গেল, হঠাৎ করে খারাপ হয়ে যায়, মারাও হঠাৎ করে যেতে পারে, কিন্তু আলটিমেটলি মারা যায় হার্ট বন্ধ হওয়ার কারণেই। তো হঠাৎ করে মানুষ ব্রেন ডেড হয়ে যেতে পারে, খুব রিস্কি ডিপার্টমেন্ট একদম। তো এখানে পেশেন্টকে ধরুন বেশি ভালো থেকে ভালো ইনস্টিটিউটেও, পৃথিবীতে যেখানে সবচেয়ে ভালো ইনস্টিটিউট যেমন জন হপকিন্স হোক, ইউএসএতে বড় বড় ইনস্টিটিউটে, ওখানেও দেখা যায় নিউরোসার্জারি হাইয়েস্ট মর্টালিটি থাকে। মানে সব ডিপার্টমেন্ট মিলিয়ে সবচেয়ে বেশি পেশেন্ট মারা যায় নিউরোসার্জারি বিভাগে। কেন কি? স্ট্রোক আর অ্যাক্সিডেন্টই সবচেয়ে বেশি থাকে, এখানেই পেশেন্ট সবচেয়ে বেশি মারা যায়। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকু পর্যন্ত আমরা যেগুলো বিষয় স্যারের কাছ থেকে জানার চেষ্টা করেছি, আশা করি স্যার সময় নিয়ে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন ডিটেলসেই কিন্তু বলেছেন। আরও আমি স্যার একটা প্রশ্ন আপনার কাছে নিয়ে আসছি। মানে এতদিন আপনি বললেন জয়েন করার পর থেকে আজ অবধি 2.5 বছরের মধ্যে এমন একটা ঘটনা বলুন, আপনি কিছু একটা আশ্চর্য ঘটিয়েছেন। না, মানে অপারেশন তো প্রচুর হয়েছে, এবং অনেক কেস আছে যেগুলো মানে ওষুধ দিয়ে আমরা ঠিক করেছি, অনেক পেশেন্ট হয়েছে। আশ্চর্যের মতো কেস আমি কিছু বলবো না, কেন কি সব নিউরোসার্জারি পেশেন্টই মনে করি অ্যাক্সিডেন্টে বাঁচা এটা একটা ভাগ্যের উপরে, শুধু সবটা আমাদের উপরে থাকে না, কিছুটা ভাগ্য থাকে। আমরা জাস্ট হেল্প করি, যেটা আমরা বলি উই ট্রিট অ্যান্ড গড হিলস। তো আমরা শুধু চিকিৎসা করি, আসলে ঠিক কিন্তু উপরওয়ালাই করে আলটিমেটলি। আচ্ছা স্যার, এখনকার দিনে মানে অনেক লোকই মানে স্ট্রোকে মানে আক্রান্ত হচ্ছেন, তো সেই রোগ থেকে মানে কিভাবে মানে আটকানো সম্ভব, বা সেই বিষয়ে আমরা কিভাবে ম্যানেজ করব, ভালো থাকবো, একটু যদি আমাদের দর্শকদের আপনি বলেন। স্ট্রোক দু রকমের হয়, একটা হচ্ছে কি ইসকেমিক স্ট্রোক, একটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। আচ্ছা। ইসকেমিক স্ট্রোকটা বেশি কমন। আচ্ছা। তো ওটাকে আটকানোর জন্য মেইনলি হচ্ছে গিয়ে মানে যেগুলো কোমরবিলিটি, যেমন ধরুন ডায়াবেটিস, প্রেশার, তারপরে ধরুন লাইফস্টাইল, এগুলো ঠিক রেখে কিছুটা আটকানো যায়। প্লাস যাদের যাদের সিটি স্ক্যানে বা এমআরআই এ কিছু ইসকেমিক চেঞ্জেস আছে, যাদের ব্লাড সাপ্লাই মাথায় কম যাচ্ছে, তাদের জন্য, বা হার্টে প্রবলেম আছে, ওদেরকে কিছু প্রিভেন্টিভ মেডিসিন দিয়ে ওটাকে আটকানো যায়। আচ্ছা। যেমন ধরুন কারো হার্টের বিট ইরেগুলার, এটাকে আমরা বলি এট্রিয়াল ফিব্রিলেশন, তো ওখানে আমরা ইচ্ছে করলে ওষুধ দিয়ে হার্টের রেট যদি ঠিক রাখা যায়, তাহলে স্ট্রোকের চান্স কমানো যায়। তো এগুলো হচ্ছে গিয়ে আটকানোর পদ্ধতি। কিন্তু হেমারেজিক স্ট্রোক হচ্ছে একটা স্ট্রোক যেটাকে পুরোপুরি আটকে দেওয়া যায়, আমি মনে করি। হেমারেজিক স্ট্রোক সবগুলো না, অ্যাটলিস্ট যেটা মোস্ট কমন হচ্ছে গিয়ে প্রেশারের কারণে যেটা হয়। আচ্ছা। তো কারো যদি প্রেশার কন্ট্রোলে রাখা যায়, তাহলে হেমারেজিক স্ট্রোক বেশিরভাগটাই আটকে দেওয়া যায়। কিছু কিছু হেমারেজিক স্ট্রোক আছে যেগুলো রেয়ার, অটোইমিউন ডিজিজের জন্য হয়, তো ওগুলো হচ্ছে গিয়ে মানে আটকানো মুশকিল। কিন্তু একটা বড় সংখ্যা স্ট্রোক, হেমারেজিক স্ট্রোক আটকানো যায় যদি প্রেশার কন্ট্রোলে রাখা যায়। তো আমি মনে করি যাদের হাইপারটেনশন আছে, তারা যাতে ওষুধ খেয়ে ওটাকে সবসময় কন্ট্রোল রাখে, তাহলে হেমারেজিক স্ট্রোক প্রায় 80%ই মনে করি আমি আটকে ফেলা যায়। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, স্যার খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বললেন, কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি কারোর এরকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেগুলোকে কিন্তু আপনারা মেনে চলবেন। মেনে চললে সেগুলো থেকে কিন্তু একটা সুরাহা আপনারা নিশ্চয়ই পাবেন। স্যার, নিউরো চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সেটা আমরা সবাই জেনে থাকি। তো একদম সাধারণ মানুষ একটা কিভাবে সেটা সুবিধা নেবেন? নিউরোসার্জারি মানে খরচা অনেক বেশি হয়। এটার দুটো কারণ হচ্ছে গিয়ে হসপিটালে বেশি দিন থাকতে লাগে। মেইন হচ্ছে গিয়ে একটা পেশেন্টকে আর কদিনে রিকভারি করবে এটা আগে থেকে বলা যায়, যেমন স্পেশালি যেমন স্ট্রোক, এগুলো ব্রেইন হয় হিল করে নিজে থেকে, কদিনে হিল করবে বলা বড় মুশকিল। কিন্তু কারো ধরুন একটা স্পাইনের কেস, একটা ছোট অপারেশন হবে, একটা স্পাইনের টিউমার বার করবো, আমি জানি যে বার করবো, পরের দিন থেকে তারপর দিন ছুটি হয়ে যাবে, এগুলোতে মোটামুটি ফিক্স থাকে। মেইন খরচা যেগুলো হয় ওটা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট আর স্ট্রোক,
কিন্তু কতদিনে পেশেন্ট কোমা থেকে আসবে, কতদিনে ভেন্টিলেটর থেকে বেরোবে, কবে পেশেন্ট কথা বলা শুরু করবে, কবে হাঁটতে শুরু করবে, এটা বলা অসম্ভব। ফলে ওইখানেই হয়ে যায় খরচা। তো খরচা আটকানোর তো রাস্তা হচ্ছে গিয়ে মেইনলি সঠিক ওষুধ লেখা, ঠিকমতো ট্রিটমেন্ট করা, এবং মেডিকেল কলেজে ডেফিনেটলি আমাদের খরচা অনেক কম। তো সেখানে যে ট্রিটমেন্টগুলো করা সম্ভব হচ্ছে আমাদের এখনের সময়, মেডিকেল কলেজে আমাদের আইসিইউ চার্জ, বেড চার্জ এগুলো অনেক কম। তো ট্রিটমেন্ট তো মেডিকেল কলেজে অনেক সস্তাতেই হয়। প্লাস আয়ুষ্মান থাকে আমাদের, আয়ুষ্মান কার্ড ইউজ করলে তো আরও সস্তা হয়ে যায়। আচ্ছা, তো আরও একটি প্রশ্ন হলো যে নিউরো সমস্যা থেকে যদি আমরা বাঁচতে চাই তো কি সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের? নিউরোর দুটো, যেটা আমরা বলি অ্যাক্সিডেন্ট আর স্ট্রোক। স্ট্রোক বাঁচানোর আমি ওটা বলে দিলাম। আর অ্যাক্সিডেন্টের জন্য তো আমি বলবো যে হেলমেট চালিয়ে বাইক চালান, গাড়ি ড্রিঙ্ক না করে চালান, তাহলে অনেকটা অ্যাক্সিডেন্ট বাঁচানো যায়। সেইগুলো আরেকটা সতর্কতা হচ্ছে গিয়ে অবলম্বন। সতর্কতা হচ্ছে গিয়ে আমি গাড়ি যখন চালাচ্ছি বা বাইক যখন চালাচ্ছি, আমি সতর্ক যে আমি ঠিকভাবে বাইক চালাচ্ছি। চালাচ্ছি। আমাকে শুধু ওই সতর্কতা না, আমাকে সতর্কতা রাখতে হবে আশেপাশের গাড়িগুলো কীভাবে মানুষ চালাচ্ছে। হয়তো সামনে থেকে একটা গাড়ি আসছে, যে অসতর্ক হয়ে চালাচ্ছে গাড়িটা, তো সে আমাকে ধাক্কা মেরে দিতে পারে। তো সেই দিকেও নজর রাখতে লাগবে। প্লাস সতর্কতাটাই হচ্ছে মেইন। সতর্ক থাকলে অ্যাক্সিডেন্ট অনেক এড়ানো যায়। একদম স্যার, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে স্পাইনাল অপারেশন যেগুলো হয়ে থাকে সেগুলো কতটুকু রিস্কি এবং সেগুলোর কতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার, সেটা যদি আপনি একটু দর্শকদের বুঝিয়ে স্পাইনাল অপারেশন যেটা আমরা মোস্ট কমনলি করি হচ্ছে ডিস্কের জন্য, বা স্পাইনাল টিউমার, বা ধরে নিন স্পাইনাল কর্ড একটা তারের মতো, মাথার নিচ থেকে বেরিয়ে একদম মেরুদণ্ড হয়ে নিচে অব্দি যায় তারের মতো। তারের ধরুন আগেরটা যদি পোর্শনটা যদি কেটে যায়, নিচের সাপ্লাইতে চলে যাবে, তার এখানে কাটলে এই জায়গার সাপ্লাই চলে যাবে। তো এটা হচ্ছে খুব একটা টেকনিক্যালি ডিমান্ডিং একটা কাজ থাকে। তো স্পাইনাল অপারেশনের রিস্ক হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে যদি নার্ভের ড্যামেজ হয়, তো অপারেশনের পরে অনেক সময় প্যারালাইসিস হতে পারে বা অবসরতা হতে পারে, যেগুলো টেম্পোরারি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে টেম্পোরারি, আস্তে আস্তে ঘুরে আসে আর ফিজিওথেরাপিতে। কিন্তু একদম যদি নার্ভে ড্যামেজ হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হলো, কারণ হাড় ভেঙে হাড় নার্ভের মধ্যে গিয়ে কেটে গেল, তো এগুলো পার্মানেন্ট হয়ে যায়। আর স্পাইনাল অপারেশনের পরে ধরুন ফিক্সেশন হলো, এগুলো তো অনেক ইম্প্রুভমেন্ট হয় আস্তে আস্তে। তো রিস্ক হচ্ছে গিয়ে ইনফেকশন, রিস্ক হচ্ছে গিয়ে সাবধানতা অবলম্বন না করলে অনেক সময় আবারও হয়ে যায়। ধরুন একটা কারোর স্পাইনের ভেতরে একটা টিউমারই হলো, এটা ক্যান্সার, তো ক্যান্সার ট্রিটমেন্ট করলে আবার ঠিক হলো, আবার হতে পারে, রিপিট হতে পারে, তখন আবার করতে লাগে অপারেশন। এই হচ্ছে গিয়ে স্পাইনের রিস্ক। তো এইগুলো অপারেশন কি 2বার 3বার করাতে লাগে নাকি? হ্যাঁ, যাদের এখন যেমন একটা ডিস্কের প্রবলেম, সবার তো হয় না, কারো কারো হয়, কারণ যার হয় তাদের প্রোন, ওরা ওই রোগের জন্য ওদের বডিটা প্রোন। যেমন একটা ট্রাফিক পুলিশ বা যারা অনেকক্ষণ বসে বসে কাজ করে, যা ধরুন ওজন তোলে, ভারী ওজন তোলার কাজ থাকে, সবজির ব্যাগ তোলে, ওদের ডিস্কের হওয়ার রিস্ক থাকে। তো ওদের ধরুন স্পাইনাল কর্ডের মধ্যে অনেকগুলো লেভেল আছে, একদম সার্ভাইকেল থেকে ধরে নিচে অবধি। তো আজকে এক জায়গায় হলো, কালকে আরেক জায়গায় হতে পারে যদি লাইফস্টাইল চেঞ্জ না হয়। বা অপারেশনের পরে ধরলেন এই জায়গাটা হিল হয়, এটা একটা ছিদ্র করে আমরা ছিদ্র দিয়ে বের করে ডিস্কটাকে বার করি। ছিদ্রকে বন্ধ আমরা করি না, বন্ধ করার পদ্ধতি নেই, এটা নিজে নিজে হিল হয়। বুঝতে পেরেছি। তো এই হিলিংয়ের টাইমটা দিতে লাগে, এটা প্রায় 1-2 মাস টাইম লাগে। হিলিং হয়ে এটা বন্ধ হয়ে যায়, তারপরে মোটামুটি মানুষ নর্মাল মুভমেন্ট করতে পারে। কিন্তু ওই হিলিং হওয়ার আগে যদি সে সাবধানতা অবলম্বন না করে, অনেক সময় ডিস্ক আবারও বেরিয়ে আসে, বা ওই কাঁচা জায়গার মধ্যে অনেক সময় ব্লিডিং হয়ে যায়, বা ধরুন পড়ে গেল, চোট পেলো, তাহলে ওখানে আবার প্রবলেম হতে পারে, তখন আবার অনেক সময় অপারেশন লাগতে পারে। তো সাবধানতা লাগে, ঠিক অপারেশন, সাবধানতা আর নিয়ম মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এতে একটা অপারেশনেই সবকিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানও একদম সীমিত সময়ের মধ্যে থাকে, তো অনুষ্ঠানও শেষ করতে হবে স্যার। আর স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো টিমের তরফ থেকে, এত ব্যস্ততার মধ্যেও যে আপনি একটা ম্যানেজ করে আপনি এসছেন আমাদের স্টুডিওয়ে। স্যার, অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ করার আগে আমার একটা লাস্ট প্রশ্ন, আপনার পরবর্তী লক্ষ্য কি? আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে গিয়ে যে বেশি থেকে বেশি পেশেন্টকে সুস্থ করে তোলা। একদম। আর সুস্থ করে তোলার থেকে বেশি হচ্ছে গিয়ে প্রিভেনশন, অ্যাওয়ারনেস, মানুষ যাতে জানতে পারে রোগগুলো কী করে আটকানো যায়, কোথায় ট্রিটমেন্ট হয়, যত পারা যায়
পেশেন্টকে যাতে বাইরে না যেতে লাগে, এই ভ্যালির এখানের মানুষ যাতে এখানে চিকিৎসা করাতে পারে। এখন মানে নিউরোসার্জারি আরও ডাক্তার আসছে, কার্ডিওলজিতে অনেক ডাক্তার এসে গেছে, 2021 থেকে এখন অবধি অনেক সিনারিও পাল্টে গেছে, প্রচুর এখন সুপার স্পেশালিস্ট আছে। তো আমি মনে করি যে এখন বেশিরভাগ চিকিৎসাই এখানে করা যায়, আর যেটা করা যায় না ওটা তো আমরা বলেই দিই যে বাইরে চলে যান, এটা চিকিৎসা। সেটার সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। মানুষের আমার টার্গেট হচ্ছে গিয়ে সবাইকে যাতে মানে দূরে না যেতে হয়, কম খরচায়। বেশিরভাগ ট্রিটমেন্ট চলে যায় মানুষের আসা যাওয়া থাকা, একদম একটা শুধু ওখানের খরচাটা না, ওর ওয়ার্ক লস। একটা যদি মানুষ ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করায়, সে এখানে চাকরি ফেলে কাজ ফেলে যাচ্ছে, তো সেই মানুষ ক্যালকুলেট করে ব্যাঙ্গালোরে গিয়ে আমার 3 লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু এই হিসাবটা করে না যে ও ব্যাঙ্গালোরে গিয়ে যে 15 দিন থেকে চিকিৎসা করিয়েছে, এই 15 দিন যে ওর কাজ ফেলে গেছে, সেখানে ওর ইনকাম কমলো। এখানে ধরো একটা দোকান বন্ধ করে চলে গেল 15 দিনের জন্য, তার ওখানে লস, ওটাকেও অ্যাড করতে লাগবে, তো সেটাও একটা লস। অ্যাটলিস্ট এখানে থেকে যদি ট্রিটমেন্ট করতে পারে, ওর কাজের কোনো লোকসান হচ্ছে না, তো সকালে যাচ্ছে ট্রিটমেন্টের দিকে চলছে। তো সেটা খুব ইম্পর্টেন্ট, যাতে বাইরে না যেতে লাগে মানুষকে, এখানে চিকিৎসা করতে পারে, এটাই মনে করি আমি সবচেয়ে বড় লক্ষ্য আমার জন্য। একদম অবশ্যই। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন এবং আমিও জানতে পারলাম। আরও একদিন আরও একটি পর্বে স্যারকে আবারও আমরা পাবো, এবং আজকে সময়ের অভাবে যেগুলো বিষয় আমরা বলতে পারিনি কথা, সে আরও অন্যান্য বিষয় আমরা আরও একদিন আপনাদের জন্য আরও একটা পর্ব নিয়ে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। এবং স্যারের সাথে যদি আপনারা কোনো কনসালটেশন করাতে চান, আমাদের টিভি স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার।